সুপ্রিয় দর্শক বন্ধু, শুভেচ্ছা, স্বাগতম। আমরা গত পর্বে কথা বলেছি আমাদের বন্ধু রেজা আলী মাহমুদের সাথে। এটি ছিল জীবনের ছন্দ পর্বের একটি পর্ব। আজ আরও কিছু কথা বলবো তার সঙ্গে, জানতে চাইব তার পরবর্তী জীবনে একটা বড় সময় কাটিয়েছে রিয়েল এস্টেট বিজনেসে। সেই বিজনেস সম্পর্কে আমরা জানতে চাইব। প্রথমেই যেটা জানতে চাই সেটা হচ্ছে রিয়েল এস্টেট সম্পর্কে একটা সম্যক ধারণা যদি আমাদের দেওয়া যায়। লজু ভাই, ধন্যবাদ। আমি রিয়েল এস্টেটে যাওয়ার আগে জাস্ট দুইটা লাইনে আমার টি লাইফের একটা উল্লেখযোগ্য ঘটনা। আমরা যখন শো ওয়ালেসে বছর 5 চাকরি করার পরে আমাদের একটা কোম্পানি সুবা ভ্যালি টি কোম্পানিটাকে ডাঙ্কান ব্রাদার্স কিনে নেয়, এবং আমার টি কেরিয়ার হয়তোবা চা বাগান ছাড়ার এটা একটা উল্লেখযোগ্য কারণ যে পরবর্তী যে 4 বছর আমি ছিলাম এটা আই ওয়াজ প্লেসড আন্ডার দি ডাঙ্কান ব্রাদার্স। তো ডাঙ্কান ব্রাদার্স আমাদেরকে নেওয়ার পরে যেটা হলো, ইনিশিয়ালি কোনো কোম্পানি আমাদেরকে কিছু বলেন নাই, কিন্তু পরবর্তীকালে আমাদেরকে যে এগ্রিমেন্ট দেওয়া হয় দেখা যায় যে আমরা 4 বছর সিনিয়রিটি লুজ করলাম, আমরা ফাইন্যান্সিয়ালি কিছুটা অ্যাডজাস্ট করতে হলো, এবং এই যে একটা কালচারাল একটা সাম কাইন্ড অফ এ কনফ্লিক্ট, একটা মিসট্রাস্ট, এগুলো সব মাথায় নিয়েই আমি পরবর্তী 4 বছর আমি কাজ করেছি। অ্যান্ড আই এনজয়েড মাই এভরি মোমেন্ট ইন টি। যা হোক, 96-এর মাঝামাঝি আমি চা বাগান ছাড়ি এবং আমি জয়েন করি র্যাঙ্কস লিমিটেড। সেখানে আমরা মিৎসুবিশি মোটর ভেহিকেল বিক্রি করতাম। আই ওয়াজ ডাইরেক্টলি ইন দ্য মার্কেটিং টিম। তো প্রথমেই আমার তৎকালীন ডিরেক্টর আমাকে একটা টার্গেট দিয়েছিলেন যে আমি আপনাকে মার্কেটিংয়ে রাখবো, বাট 6 মাসে আপনার 12টা গাড়ি বিক্রি করতে হবে। আমি 6 মাসে, যেহেতু আমার চা বাগানে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে 10 বছর চাকরি করার এক্সপিরিয়েন্স, সো আই স্টার্টেড গোয়িং ডোর টু ডোর, নক, অফিস টু অফিস, এবং আমি প্রথম 6 মাসে 25টা গাড়ি বিক্রি করি। তো এরপরে আই মুভ ইনটু রিয়েল এস্টেট। রিয়েল এস্টেটে আমার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে, যেখানে পারহ্যাপস আমি রিয়েল এস্টেট সেক্টরের প্রথম এমপ্লয়ি যিনি ইন্ডিপেন্ডেন্টলি প্রজেক্ট নেগোশিয়েট করা শুরু করলাম। কারণ এর আগে মালিকপক্ষের লোকজন ডাইরেক্টলি তারা নিজেরাই ল্যান্ড নেগোশিয়েট করতেন, কারণ এখানে অনেক কিছু ছিল, টাকা পয়সার ব্যাপার, ডিলিংস, বেশ কিছু আন্ডার হ্যান্ড ডিলিংও হয় মানে এই সব নেগোসিয়েশনের প্রসেস। তো কনফিডেন্স একটা মস্ত বড় ব্যাপার। তো আমি প্রথমে যে জিনিসটা শুরু করলাম, আমি যখন 1 দিন 2 দিন 3 দিন অফিসে দেখলাম যে আমাকে তো কেউ লিড দেয় না, আমাকে কেউ বলে না যে ওখানে একটা বাসা আছে, ওয়ার ইজ ইউ গো অ্যান্ড নক, যে যার কাজ করতেছে, আমি পেপার পড়ছি, চা খাচ্ছি, কফি খাচ্ছি। সো অ্যারাউন্ড আ উইক ওয়েন্ট অফ। দেন আমি ধানমন্ডির একটা ম্যাপ নিলাম। একটা ম্যাপ নিয়ে আমি সকালের দিকে প্রথমে 1 কাপ চা খেয়ে বাই 9:30 আই টু বি আউট, এবং আই স্টার্টেড নকিং ডোর টু ডোর অ্যাবসলিউটলি লাইক এ স্ট্রিট হকার। আমি যেতাম, আমি চেষ্টা করতাম ল্যান্ড ওনারের সাথে দেখা করার জন্য, এবং আই উইশ আমি অনেক জায়গাতেই এই কথাটা বলেছি, আমি এখনও বলছি যে আই উইশ আই কুড বি এ রাইটার। তাহলে শুধুমাত্র আমার 10 বছরের রিয়েল এস্টেটের লাইফ এবং ধানমন্ডির বিশেষ করে ল্যান্ড ওনারদের মন মানসিকতা, পারিবারিক বন্ধন, যেটা উপর দিক থেকে আমরা অনেক কিছু দেখি, কিন্তু ভিতরে যে রিলেশনশিপের যে কনস্ট্রেইন, যে মিসট্রাস্ট, এগুলো নিয়ে কিন্তু এইসব দিন রাত্রির চেয়ে একটা ভালো উপন্যাস আমি লিখতে পারতাম। যাই হোক, আই স্টার্টেড হিটিং অ্যাবসলিউটলি ডোর টু ডোর, এবং আমি প্রথম 2 বছরে 5টা প্রজেক্ট নেগোশিয়েট করি। তো পরবর্তীকালে আমি 2009 সাল পর্যন্ত ওই কোম্পানিতে ছিলাম, অ্যান্ড আই নেগোশিয়েটেড অ্যান্ড কনক্লুডেড ওভার 80 প্রজেক্টস। এবং এর ভিতরে এরকম অনেকবারই হয়েছে, যেমন আমি প্রজেক্ট নেগোশিয়েট করেছি শফিউদ্দিন আহমেদ স্যারের, উনি 21শে পদকপ্রাপ্ত, আমরা সবাই জানি, স্বাধীনতা চিত্রশিল্পী। তো আমি যখন আফটার সিরিজ অফ মিটিং, সিরিজ অফ ডিসকাশন, আমরা যখন সব ফাইনাল করলাম, ডিড অফ এগ্রিমেন্ট ওনার লয়ার দিয়ে চেক করানো হইলো, তখন একজন প্রফেশনাল ম্যানেজার হিসাবে আমি ওনাকে বললাম যে স্যার, আমি কালকে আপনাকে এসে নিয়ে যাই আমার ম্যানেজিং ডিরেক্টরের সাথে, আপনি 1 কাপ কফি খান। উনি বিনয়ের সাথে বললেন যে বাবা, আমি তোমার সাথে খুব কনফিডেন্ট, আমি তোমার সাথে খুব কমফোর্টেবল, আর পদধারী ব্যক্তি অর্থাৎ উপাচার্য, অর্থাৎ ডিসি, ডাইরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, এদেরকে আমি খুব ভয় পাই, এবং সারাটা জীবন আমি এই পদধারী ব্যক্তিদেরকে আমি অ্যাভয়েড করেছি। আমি যখন চারুকলার শিক্ষক ছিলাম, যখন আমার বিভাগীয় প্রধান হইতো মাঝে মাঝে, আমি কখনো বিভাগীয় প্রধানের চেয়ারে বসি নাই, তার অপোজিট
চেয়ারে বসে আমি কাগজপত্র সই করতাম। তো এইভাবে বহু ব্যক্তিত্বের সংস্পর্শে আমি এসেছি। আমার এই যে রিয়েল এস্টেট সেক্টরে 20 বছরের এক্সপিরিয়েন্স, যার মেজরিটি সময়ই আমি কাটিয়েছি রিলোকেটিং বা প্রজেক্ট সোর্সিং, নেগোসিয়েশন এবং প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার বিভিন্ন পর্যায়ে। তো এইটার আমি যতটুকু সফলতা পেয়েছি এর ক্রেডিট, আমি একটা বড় ক্রেডিট আমি দিই আমার চা বাগানের আমার ট্রেনিং, আমার ফিল্ড এবং আমার মানুষের সাইকোলজি অনুধাবন করার যে একটা ইনস্টিংক্ট বা একটা ইনডেপথ একটা নলেজ আমি এখানে গেইন করেছিলাম। কারণ দেখা গেল যে হয়তোবা একটা ফ্যামিলির সাথে আমি নেগোশিয়েট করছি, তার ভদ্রমহিলার এক ছেলে একজন বড় সরকারি কর্মকর্তা, আরেক ছেলে একজন অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত, আরেক ছেলে হয়তো একজন অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, আরেক ছেলে হয়তো কিছুই করে না, কিন্তু সে তার মার কাছে থাকে অথবা সে ওই প্রপার্টিতেই থাকে। এবং যেহেতু তাদের মা বেঁচে আছেন, ওই ছেলের প্রতি তার একটা দুর্বলতা। এখন সেই ছেলেকে অন্য কেউই, কিন্তু যেহেতু সবাই ভাবতো যে আমি ওই অবসরপ্রাপ্ত সচিব, ওনাকেই আমি বেশি প্রোটোকল দিই, উনি নিশ্চয়ই তার মাকে কনভিন্স করতে পারবেন। কিন্তু আমি এটা বুঝতে পারতাম যে না, এখানে পাওয়ার পয়েন্টটা অন্য জায়গায়। অ্যান্ড এই জিনিসগুলোই রাইটলি নেগোশিয়েট করে রিলেশনশিপ বিল্ড আপ। আমি যারাই প্রজেক্টে কাজ করবে, প্রজেক্ট নেগোশিয়েট করবে, প্রজেক্ট নিতে চেষ্টা করবে, তাদের কাছে আমি বলবো যে কাস্টমার বা প্রসপেক্টিভ ল্যান্ড ওনারের কনফিডেন্স নিজের উপরে আনা। আচ্ছা রেজা আলী মাহমুদ, আমি একটা জিনিস জানতে চাই, আমরা অনেক সময় কখনো জমি দিয়ে ডেভেলপারকে, কখনো বা ডেভেলপারের কাছ থেকে আমরা অ্যাপার্টমেন্ট কিনি। এই জমি দেওয়া কিংবা অ্যাপার্টমেন্ট কেনা, এই বিষয়গুলোতে দুটো পক্ষ হয়ে যায় দুবার। প্রত্যেকটাই যখন হচ্ছে, কী কী বিষয়গুলো আমাদেরকে খুব সতর্কতার সাথে চেক করা উচিত? প্রজেক্ট দেওয়ার ব্যাপারে যেটা চিন্তা করা উচিত বা দেখা উচিত, ক্রেডিবিলিটি এবং মার্কেট রেপুটেশন। আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমি যখন আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে কেরিয়ার স্টার্ট করলাম, তখন আমি যখন আমার কার্ডটা দিতাম, অনেকে আমাকে প্রশ্ন করতো, এটা কি একটা সরকারি অর্গানাইজেশন, এটার মালিককে, ওনার দেশের বাড়ি কোথায়? আমি এমন বিব্রতকর প্রশ্ন পেয়েছি যে ভাই, এটা তো এক মালিক, অর্ধেক করার পরে যদি উনি মারা যান তাহলে আমার প্রজেক্টের কী হবে? আমি সেগুলো নেগোশিয়েট করে আস্তে আস্তে আমরা প্রজেক্ট, এখন এটা একটা অত্যন্ত প্রতিষ্ঠিত একটা কোম্পানি। তো ওইখানে আমার যে স্ট্রেংথটা ছিল, আমি যখন আমার ভালো জিনিসগুলা আমার ল্যান্ড ওনারদেরকে বলতাম যে স্যার আমরা স্টোন চিপ দিই, আমরা অন টাইম ডেলিভারি করি, আমরা এটা করি, আমরা ওইটা করি, তখন ল্যান্ড ওনাররা বলতেন ভাই এটা তো সবাই বলে, যেই আসে সেই কথাগুলো বলে। আমি তখন কনফিডেন্টলি বলতাম যে স্যার, আমার ক্ষেত্রে আমি শুধু বলছি না, আমার অতীতের যারা ল্যান্ড ওনার যাদের কাজ করেছি, আমি একটা কোম্পানির প্রোফাইল নিয়ে আসছি, আমি এতগুলো প্রজেক্ট এখন পর্যন্ত করেছি, প্রত্যেকটা ল্যান্ড ওনারের নাম এবং টেলিফোন নাম্বার আছে। আপনারা কথা বলুন, আমার ল্যান্ড ওনাররা আমার সম্পর্কে কী বলছে আপনারা জানেন, আপনি কনভিন্সড হন, তারপরে আপনি আপনার প্রপার্টি সম্পর্কে একটা ডিসিশন নেন। সো দিস ইজ ভেরি ভাইটাল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমার ট্র্যাক রেকর্ড, যে আমি অন টাইম হ্যান্ড ওভার করছি কিনা, আমি আমার কমিটমেন্টে স্টিক করছি কিনা, দ্যাট ইজ ভেরি ভাইটাল। আর প্রপার্টি যখন আমি কিনবো, আমি যখন একটা অ্যাপার্টমেন্ট কিনবো, প্রথম যে জিনিসটা আমার দেখতে হবে যে লিগ্যালিটি অফ দ্য ডেভেলপার, অর্থাৎ আমি যে অ্যাপার্টমেন্টটা কিনছি, এটা যার জায়গাটার যিনি মালিক এবং আমি যে ডেভেলপার কাছ থেকে কিনছি, এটা কিন্তু দুইটা সত্তা। অ্যাপার্টমেন্ট যখন আমি কিনবো, আমার প্রথমে দেখতে হবে যে জায়গায় আমি অ্যাপার্টমেন্টটা কিনছি, জমির যিনি মালিক এবং যিনি ডেভেলপার, এই রিলেটেড যত লিগ্যাল পেপার আছে, অর্থাৎ মালিকের মালিকানার কাগজগুলো কি ঠিক আছে কিনা, এবং যে এগ্রিমেন্ট বলে বা যে পাওয়ার অফ অ্যাটর্নি বলে ডেভেলপার আমার কাছে বিক্রি করছি, ওনার সেই এখতিয়ার আছে কিনা আমার কাছে অ্যাপার্টমেন্টটা বিক্রি করার। দিস ইজ ভেরি 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 ভাইটাল, যে আমার লিগ্যাল পেপারগুলো ঠিক আছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার যে জিনিসটা দেখতে হবে যে আমার গ্রস এরিয়া, নেট এরিয়া, অর্থাৎ আমি কিনতেছি 2600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আমি পাওয়ার পরে দেখলাম যে 1800 স্কোয়ার, প্রায়শই আমরা এই কমপ্লেনটা শুনি, 1800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এটা কেন হলো? তার মানে যখন আমি প্রপার্টিটা নেগোশিয়েট করি বা যখন আমি প্রপার্টিটা কিনি, আমি গ্রস এরিয়া এবং নেট এরিয়ার যে ডিফারেন্সটা, আমি সেটা ঠিকমতো আমি না দেখেই আমি এটা কিনে ফেলছি। কারণ হচ্ছে যে গ্রস এরিয়া হচ্ছে সেই এরিয়া যেটা দরজা বন্ধ করার পরে, অর্থাৎ অ্যাপার্টমেন্টের ভিতরের যে এরিয়া প্লাস দি প্রপোর্শনাল শেয়ার অফ লিফট, লবি, স্টেয়ার কেস,
এবং এখন নতুন আইনে আমাদের যে কমন এরিয়া যেটা 10% অফ দ্য টোটাল ফ্লোর স্পেসে যেটা দিতে হয় সেটার প্রপোর্শনের শেয়ারটা আছে কিনা। তো এইটা স্ট্যান্ডার্ড ইট হ্যাজ টু বি বিলো 20%। 15% হলে খুবই ভালো, বাই 18% আপ টু 18% ইজ অ্যাকসেপ্টেড, নট মোর দ্যান দ্যাট। তো এই দুইটা জিনিস দেখতে হবে। আমার ইউটিলিটি লাইনের কী অবস্থা। দেখা গেল যে আমি অনেক বড় অ্যাপার্টমেন্ট কিনলাম, কিন্তু ইলেকট্রিসিটি যাওয়ার পরে আমার ইমার্জেন্সি লাইন মাত্র 3টা, দেন আই এম ইন আবার আমার অন্য ব্যবস্থায় যাইতে হবে। সুতরাং এই জিনিসগুলো আমার দেখতে হবে। আমার কার পার্কিংয়ের কী অবস্থা, আমি কি গাড়িটা প্রপারলি সার্কুলেট করতে পারছি কি না। আমার নিচে যদি 10টা গাড়ি রাখার জায়গা থাকে, সেই 10টা কি রাজুক প্ল্যানে 10টা আছে কি না। আমার মনে হয় মোটা দাগে এই জিনিসগুলো যদি আমরা দেখি আমরা প্রপার্টি কিনে, ওয়েল ইটস অল রাইট, আমাদের ঠকার খুব বেশি স্কোপ নাই। আমাদের এই রিয়েল এস্টেট মার্কেটের ভবিষ্যৎটা কেমন? আমাদের এই যে ডেভেলপাররা কাজ করছেন সারা বাংলাদেশ জুড়ে, ঢাকার বাইরে এর রেসপন্স কীরকম? ঢাকার বাইরে চিটাগাং ইজ ডুইং ভেরি গুড। সিলেটে কাজ হচ্ছে, বড় বড় কোম্পানি গিয়েছে, বাট সিলেটের কালচারটা আবার একটু ডিফারেন্ট। সিলেটের মানুষ প্রেফার করে এখনও যে আমি ভাত খেতে বসলাম, লেবু নাই, আচ্ছা ঠিক আছে আমার কাছ থেকে একটা লেবু কেটে আমাকে এনে দিয়ে দাও। তো এই যে মানসিকতা, কারণ আমাদের এটা বুঝতে হবে যে রিয়েল এস্টেট যখন আমরা একটা প্রপার্টি কিনতে যাই, আমাদের একটা পেমেন্ট শিডিউল করে দেওয়া হয়, এবং সেই শিডিউলটা খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হয় ফর দি অন টাইম কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট। এবং প্রজেক্টের যে মানে ডিউরিং দ্য প্রজেক্ট লাইফ টাইম যেন এটার লিকুইডিটি ক্রাইসিসটা না হয়। সিলেট বা অন্যান্য ঢাকার বাইরে এখনও এইটার একটা ঘাটতি আছে। হয়তো ওনারা বললেন যে ভাই এখনও তো 3 তলায় যে মাত্রায় কাজ হওয়ার কথা সেই মাত্রায় কাজটা হয় না, সুতরাং আমি আবার 3 নম্বর পেমেন্টটা করবো না। এইগুলো কিন্তু প্রায়শই সামথিং ভেরি কমন। ইদানিং রাজশাহী এবং অন্যান্য জায়গায়ও কিছু কিছু কাজ হচ্ছে। আমার ব্যক্তিগত মত হচ্ছে ঢাকার বাইরে, ইভেন ঢাকার ভিতরে ল্যান্ডের সাপ্লাইটা বাড়াতে হবে। আমরা যদি টিএনটি কলোনির ভিতরে যাই, মহাখালী, মনে হবে যে আমরা একটা ডিফারেন্ট সিটিতে আসছি। এত বড় জায়গা এমনি পড়ে আছে, বেদখল হয়ে আছে। সরকার জয়েন্ট ভেঞ্চারে উইথ দ্য মানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে মানসম্মত এবং সাশ্রয়ী মূল্যে কিন্তু অ্যাপার্টমেন্ট দিতে পারে। অ্যাপার্টমেন্ট মার্কেটের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, বিকজ আমাদের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, আমাদের নিউয়ার বিজনেস ভেঞ্চার্স আর কামিং আপ, নতুন নতুন চাকরির ক্ষেত্র উন্মোচন হচ্ছে, আমাদের বাইরে বেশি মানুষ যাচ্ছে। সবাই চায় তার অন্তত একটা মাথা গোঁজার ঠাঁই। সুতরাং ওই সেন্টিমেন্টকে কাজে রেখে অন্তত বড় বড় শহরগুলা সবগুলাতেই কিন্তু যদি প্রপারলি করা হয়, প্রপার মার্কেটিং, প্রপার ফিনান্সটা অ্যারেঞ্জ করা যায়, যদি লোন সরকার একবার 9%-এ একটা 300 কোটি টাকার একটা রিফাইন্যান্সিং স্কিম করেছিল ফর দ্য মিডল ক্লাস আপ টু 1000 স্কোয়ার ফিট, ইট সোল্ড আউট লাইক হট কেক, এবং প্রায় 4 মাসের মধ্যেই টোটাল ফান্ডটা এক্সস্ট হয়ে গেছিলো। এবং প্রচুর লোক, প্রচুর ইয়াং এক্সিকিউটিভ যাদের মানে আর্নিংয়ের একটা মেজরিটি পোর্শনই তাদের বাড়ি ভাড়া দিতে হয়, এবং সারাটা মাস তাদের একটা টেনশনে থাকতে হয়। সুতরাং ওই বাড়ি ভাড়ার টাকায় যদি সে ফ্ল্যাটের মালিক হইতে পারে, নাথিং লাইক ইট। তো এইগুলো যদি করা যায়, প্রসপেক্ট খুব ভালো, রিয়েল এস্টেটের নিঃসন্দেহে প্রসপেক্ট ভালো। কখনো টি গার্ডেনে, কখনো ট্রাভেল এজেন্সিতে, কখনো অ্যাডভার্টাইজিংয়ে, এই যে নানা রকমভাবে কাজ করা, অটোমোবাইলসেও কিছুদিন কাজ করার সৌভাগ্য হয়েছে, আর শেষে হচ্ছে রিয়েল এস্টেট, সবগুলো মিলিয়ে যদি জীবনে প্রাপ্ত যে অভিজ্ঞতা, সঞ্চিত অভিজ্ঞতা, তার আলোকে কী বলতে ইচ্ছে হয়? ওয়েল, আমার কন্টেন্ট, আই এম এ ভেরি হ্যাপি পারসন। এভরি মর্নিং আমার বাসায় আমি এবং আমার স্ত্রীর একটা কম্পিটিশন হয় যে কে আগে আমার মার বেডটি প্রিপেয়ার করে সাথে 2টা টোস্ট দিয়ে মার কাছে হাজির হইতে পারবে। কারণ মোস্ট অফ দ্য টাইম এটা আমিই করি, কারণ আমার ওয়াইফ অনেক রাত পর্যন্ত কম্পিউটারে কাজ করে, বাইরের ডোনারদের সাথে, ও একজন সরকারি কর্মকর্তা হিসাবে তার বিভিন্ন কমিটমেন্ট থাকে। তো আমরা স্টার্ট করি, আমাদের ডে স্টার্টস উইথ আওয়ার মাদার, এবং আই এম ভেরি ভেরি ফর্চুনেট, আই এম ভেরি প্রিভিলেজ যে আল্লাহ রাবুল আলামিন এখনও আমার মাকে সুস্থ রেখেছেন, আমাদের মাঝে রেখেছেন। সুতরাং আমরা ওই সময়টা আমি খুব এনজয় করি। আমি আমার নিজের অ্যাপার্টমেন্টে যখন বসি, আমার ছাদের বাগানে যখন আমি যাই, আমি যখন আমার 3টা হেলদি বাচ্চাকে দেখি, আমার মনে হয় আই এম এ ভেরি হ্যাপি পারসন। এবং তার একটাই কারণ, আমার লাইফে, আমার চা বাগানে আমি আমার হাত দিয়ে আমি কোনো লোকের চাকরি
কোনো চার্জশিট করা বা চাকরি থেকে বাদ দেওয়া বা কোনো ক্ষতি বা কোনো নেগোসিয়েশনের কোনো প্রসেস, আমি বহু প্রজেক্ট নেগোসিয়েট করেছি যাদের সব ল্যান্ড ওনারাই দেশের বাইরে থাকেন, যারা দেশের মার্কেট সম্পর্কে কোনো আইডিয়া নাই। আমি বহু কমে আমি ল্যান্ড নিতে পারতাম, আমি কখনো এটা করি নাই। আমি অলওয়েজ আমি বাই দ্য মার্কেট প্রাইস আমি গিয়েছি, যার জন্য আই এম ভেরি কনফিডেন্ট। এবং আমার এই ল্যান্ড ওনারদের প্রত্যেকের সাথে আমার এখনও সম্পর্ক আছে। দে আর মাই ফ্রেন্ডস, দে আর মাই ওয়েল উইশার। তো এইটাই আমার প্রাপ্তি। আমার মনে হয় যে আমার এই চিন্তা কখনো হয় না যে অমুকে ফোন করলে আছে তার ফোনটা ধরা যাবে না, কারণ আমি তো তার নিয়েছিলাম প্রজেক্ট, বাড়িটা দিতে পারি নাই, বা আমি বলেছিলাম যে তাকে মিরর পলি স্টাইল দিব, আমি হোমোজিনিয়াস স্টাইল দিয়ে দিছি। আমার কিন্তু ট্র্যাক রেকর্ড এটা নেই। ছেলে মেয়ে সম্পর্কে একটু জানতে চাই, কোথায় কী করছে? আমার মাশাআল্লাহ 3টা বাচ্চা। আমার বড় ছেলে আইইউবিতে, ইজ ইন দ্য লাস্ট লেগ অফ হিজ গ্র্যাজুয়েশন। আমার দ্বিতীয় ছেলে আরিক, সে এ লেভেল করছে। আর আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে, ক্লাস 4-এ পড়ে স্কলাস্টিকায়। দ্যাটস ইট। পছন্দের বিষয় কোনটি? আই লাভ প্লান্টস। আমার মনের ভিতরে আমি আমি আই এম ভেরি গ্রিন। আমি খুব ইয়াং। এটার কি কোনো প্রভাব আছে টি গার্ডেনের? নিঃসন্দেহে এটার একটা প্রভাব আছে, যে গাছ পছন্দ করে, যে নেচার পছন্দ করে। কারণ আমি এত রিমোট বেল্টে কাজ করেছি যে 1 মাসে হয়তো আমি একটা প্যান্ট পরার লোক দেখতাম না। আমার গাছ দেখে ঘুমোতে যেতে হতো, গাছ দেখেই আমার ঘুম ভাঙতো। তো এটা তো নিঃসন্দেহে একটা জিনিস আছে। এবং আমরা ওই যেটা প্রথমে আমি বলেছিলাম যে আমাদের চাইল্ডহুডটা খুব রিচ, এবং যার জন্য আমরা খুব সুন্দর পরিবেশে আমরা বড় হয়েছি। আমাদের জেনারেশনের আমরা বিচিত্রা পড়েছি, আমরা স্টেজে গিয়ে, মঞ্চে গিয়ে আলী জাকেরের নাটক দেখেছি, আমরা সচিত্র সন্ধানী পড়েছি, আমরা স্কাউটিং করেছি, র্যামলিং করে ঢাকা থেকে চিটাগাং হেঁটে গিয়েছি, আমরা সাইকেল নিয়ে সারা ধানমন্ডি ঘুরে বেরিয়েছি, আমরা বারংবার প্রেমে পড়েছি, যেটার এখনকার জেনারেশনের খুবই মধ্যে খুব অভাব। দে আর ভেরি বেকানাইজড, তাদের ইমোশনের খুব ঘাটতি আমি দেখি, এবং এইটাই আমাকে খুব পীড়া দেয়। এইটাই আমার বিভিন্ন জায়গায় আমার অ্যাডজাস্ট করতে এটা অসুবিধা হয়। এই ডিজিটাল যুগে নিজেকে কি একটু পেছনের লোক মনে হয়? আমি আই অ্যাপ্রিসিয়েট চেঞ্জেস, ওয়ান হ্যাজ টু গো বাই ইট। এটা তো আসলে অ্যাভয়েড করার কোনো রাস্তা নাই। ইউ হ্যাভ টু আপডেট ইউর সেলফ এভরি ডে। আমি আমার মেয়ের কাছ থেকে এখনও আমি কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন শিখি। আমি কখনোই আমাকে ব্যাকডেটেড মনে করি না। তবে আমি বিশ্বাস করি দেয়ার হ্যাজ টু বি এ মিক্স। অ্যাট সাম পয়েন্ট অফ ইউর লাইফ, সাম পয়েন্ট অফ ইউর ডে, you should get some time out to give your wife a call and say, honey, I love you, or how are you, or lunch করেছো কিনা। এই যে গ্রিনার টাচগুলা, এই যে সফট টিউনিংগুলা, এগুলা কিন্তু প্রত্যেকের লাইফে থাকা দরকার। এবং তখনই সোসাইটিতে আমার মনে হয় সোসাইটি উইল বি লিটল মোর স্টেবল, we can manage our stress in a more effective manner, and we can move forward. We can move forward towards a prosperous nation, prosperous country. আমরা যতটুকু জানি মর্নিং ওয়াক অথবা ইভিনিং ওয়াকে একটা আঘাত দুর্বলতা আছে, সেই সম্পর্কে যদি একটু বলতেন। আই লাভ ওয়াকিং। আমি যে কোনো সময় আমার ঘুম ভাঙে, আমি অনেক সময় দেরিতেই আমি যাই, কিন্তু আমাদের গুলশান পার্ক, এটা আমরা ভেরি ফর্চুনেট। আমেরিকান ক্লাবের অপোজিটে এখানে একটা সুন্দর লেক আছে, কিছু সিজনের বার্ডস আসে, প্রচুর গাছ আছে। সুতরাং আমি 1-1.5 ঘন্টা আমি পার্কে কাটাই। এছাড়া আমার ছাদে প্রায় 200টা টব আছে, যেখানে আমি গাছ লাগাই। আমার বউ হ্যাজ গট আ বোটানি ব্যাকগ্রাউন্ড, সো আই এম মোর ইনটু প্লান্টস অ্যান্ড ওয়াকিং। এছাড়া আই এম এ মেম্বার অফ আর্মি গলফ ক্লাব, আমি গলফ খেলি মাঝে মাঝে। আমার ছেলে ইজ এ গলফার। সো দ্যাটস ইট। আই এম মোর ইনটু এ অ্যাক্টিভ লাইফ। আমি অ্যাক্টিভ থাকতে চাই, এবং আমি স্রষ্টাকে সবসময় বলি যে আমার জীবনের শেষ দিনগুলো যেন আমি অ্যাক্টিভভাবে কাটাতে পারি। কিছু একটা ভালো আমার শেষ ইচ্ছা যেটা আই হ্যাভ অ্যাটেইনড, যদি আমি ফিল করি যে আই এম টু ইয়াং টু রিটায়ার, আই স্টিল হ্যাভ মেনি থিং টু অফার টু দিস কর্পোরেট সেক্টর। কিন্তু আমার একটা ইচ্ছা কাজ করে, যেহেতু আমার বাবা একজন ভালো মানুষ ছিলেন, অ্যান্ড হি হ্যাড আ ভেরি শর্ট লাইফ, হি ডাইড অ্যাট দ্য এজ অফ 45। যদি আমি একটা মুজাহিদ আলী ফাউন্ডেশন করতে পারি, যদি ইন্স্যুরেন্স সেক্টর বা উনি যে সেক্টরে কাজ করেছেন সেখানে একটা পুরস্কার প্রবর্তন করতে পারি, বা যে ইউনিভার্সিটিতে ইন্স্যুরেন্স সাবজেক্ট আছে সেখানে যদি ওনার নামে একটা কিছু করা যায়, সেটার আমার একটা
একটা একটা ইচ্ছা যে আমি যদি এটা করতে পারি আমার পরবর্তীকালে, এই আর কি। আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ হচ্ছে। আরেকবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এই অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য আর আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ লতি ভাই।